নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চয়নিকা। উত্তর দিনাজপুর গুলিকাণ্ডের নতুন মোড়। অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। দাবি সরকারি আইনজীবীর 2019-এ আগ্নেয়াস্ত্র সহ আব্দুলকে গ্রেফতার করে পুলিশ। 4 বছর জেল খাটার পর আব্দুলকে পুশব্যাকের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। জেলে সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। সেই বন্ধুত্বের খাতিরে আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করে বলে অভিযোগ। তাই আব্দুলকে খুঁজে পেতে তার নামে 2 টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। 8 মাস পর ফের ভারতে আব্দুল। তবে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি, কিন্তু পুরস্কার ঘোষণা করে পুলিশের পোস্টারে আব্দুলের ঠিকানা গোয়ালপুকুর। তবে কি গোয়ালপুকুরেই গা ঢাকা দিয়েছিল আব্দুল? বাংলাদেশি নাগরিক ভারতের জেল চত্বরে পুলিশের নাকের জায়গায়, অথচ টেরই পেল না পুলিশ। উঠছে নানাবিধ প্রশ্ন। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 80,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এ অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে। সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুকুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল। তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশের উগ্রপন্থীরা। আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই। প্রয়োগ আছে, তার শাস্তি নেই। দুষ্কৃতিকারীদের এই যে হত্যা করা, পুলিশে গুলি করার এক মহোৎসব শুরু হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে কি এক সংখ্যক রাজনৈতিক নেতার উস্কানি মন্তব্য এবং তাদের প্রশ্রয় দেওয়া। পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, কি করবে? আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে, তুমি এক মারোগে তো হাম 4 মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। এদিকে বাংলাদেশি দুষ্কৃতী অস্ত্র হাতে আদালত চত্বরে কিভাবে? আদালত পুশব্যাকের নির্দেশের পরেও কিভাবে দেশে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল? এবার বিএসএফ কে কাজ করায় দাঁড় করালেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। আদালতের নির্দেশের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল আব্দুলকে, কিন্তু বিএসএফ এর নজরদারির অভাবেই ফের ভারতে ঢোকে আব্দুল, দাবি মন্ত্রীর। ইনি বাংলাদেশের ন্যাশনাল, ইনি এসেছিলেন ইন্ডিয়াতে। আমরা একে প্রমাণ করে 3 ট্রায়াল হলো। ট্রায়াল হওয়ার পর 3 বছর 4 বছর জেলে ছিলেন। জেল থেকে পুশব্যাক করা হলো বাংলাদেশ প্রশাসনের মাধ্যম থেকে। পুশব্যাক করার পর বাংলাদেশের নাগরিক বিএসএফ যেখানে মোতায়েন থাকছে বর্ডার এলাকাতে, আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমাদের দেশের সুরক্ষার জন্য, আমি অবাক হয়ে গেলাম যে বিএসএফ এর গাফলতির জন্য ওই লোকটা ইন্ডিয়াতে এসে কোর্টে কি করে ঢুকলো, কোর্টে একটা আর্মস কি করে দিল, এটা পুলিশ তদন্ত করছে। যার জন্য এটা ন্যাশনাল বিএসএফ এর একটি গাফলতির জন্য এই লোকটা বাংলাদেশ থেকে এখানে এসে এটা সেদিন ঘটনাটা করেছে আবল। আর আবল আর এরা একসঙ্গে জেলে ছিল। এটা প্ল্যানিং মাফিক করা হয়েছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় জেলে বসেই কষা হচ্ছে অপরাধের একের পর এক ছক। পুলিশকে গুলি, আসামি ছিনতাইয়ের ছকও জেলে বসেই। জেলবন্দি জঙ্গি তারিকুল
জেলে বসেই তৈরি করে জঙ্গি মজুদ। ভাবুন, জেলে বসে কত কিছুই না হচ্ছে। সাজ্জাক ও জেলে বসেই পালানোর ছক কষে বাংলাদেশি আব্দুলের সঙ্গে। জেল থেকেই যোগাযোগ আব্দুলের সঙ্গে অস্ত্র আমদানির ব্লুপ্রিন্টও তৈরি করা হয় কারাগারের অন্ধকারে। বাংলায় কি তবে জেলই হয়ে উঠছে অপরাধের আঁতুড়ঘর? গোয়ালপুকুর কাণ্ডের পর সতর্ক বারাসত পুলিশ। বারাসত আদালতের লকআপের নিরাপত্তা ব্যবস্থা সরে জমিনে খতিয়ে দেখতে এসডিপিও আইসি সিসিটিভিগুলি ঠিকঠাক কাজ করছে কিনা তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। এই মুহূর্তে বারাসত আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, আজ কোন কোন বিষয়গুলোকে খতিয়ে দেখলেন এসডিপিও আইসি? দেখো, মূলত বারাসাত আদালতের নিরাপত্তা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে যদিও সিসিটিভি লাগানো আছে, কিন্তু শুধুমাত্র একটা সিসিটিভি বা কয়েকটা জায়গায় সিসিটিভি থাকলেই হবে নাকি গোটা জায়গাটা, যেটা আদালত চত্বরের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা বারবার বলছেন যে এই যে গেট, এই গেট দিয়ে যে সমস্ত অভিযুক্তরা নিয়ে আসা হয় তাদের আলাদা করে কোনো চেকিং হয় না, এবং একই সঙ্গে এই যে মূল গেট, এই মূল গেট থেকেও কিন্তু যখন গাড়ি ঢুকছে, সাধারণ মানুষ ঢুকছে, তার সঙ্গে অনেক অভিযুক্তরা ঢুকে যেতে পারেন, তারাও কিন্তু নিরাপত্তার অভাব বোধ করেন। এখানে আইনজীবী রয়েছেন একজন, তার সাথে আজকে তো এসডিপিও আইসি তারা এখানে ঘুরে দেখলেন। আপনারা কি মনে করেন, এখানে কি নিরাপত্তা ঠিকঠাক? দেখুন, নিরাপত্তা বলতে সেরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। নিরাপত্তা বলতে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আপনি সামনে তো মেন গেট দেখতে পাচ্ছেন, মেন গেটে কোনো সিকিউরিটি নেই, পাশে আর একটা গেট রয়েছে, সেই গেটেও কোনো সিকিউরিটি নেই, পেছনে গেট রয়েছে, সে গেটেও কোনো সিকিউরিটি। লকআপেও তো সাধারণ লোক ঢুকে যায়। লকআপেও তো সেটা তো আপনারা সবটাই জানেন, এবং লকআপের সামনে থাকে সিভিক ভলেন্টিয়ার, এবং ওভারঅল নিরাপত্তা বলতে সেরকম কিছু নেই। বুঝতে পারছো, আইনজীবীরাও মনে করছেন নিরাপত্তার অভাব রয়েছে বারাসাত আদালত চত্বরে। সেই জন্যই কিন্তু এসডিপিও, যেহেতু রাজ্যে এই ধরনের ঘটনা সামনে এসছে, তার পরিপ্রেক্ষিতেই খতিয়ে দেখা হলো। তো পুলিশের তরফে এসডিপিও যে কথা বলছেন যে সিসিটিভি আরো কত লাগবে, এবং যে সমস্ত জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই সমস্ত জায়গাতে নজরদারির অভাব থাকছে কিনা, যে কথা আইনজীবীরা বলছেন সিভিক পুলিশ নিরাপত্তার দায়িত্ব থাকে, সেক্ষেত্রে সিভিক পুলিশের জায়গায় আরো পুলিশ এবং ক্যামেরা পার্সন যে ছবি আমাদের তুলে ধরছো, সেখানে কিন্তু জায়গাটা যথেষ্ট বড়, এবং সেখানে তুমি বলছো যে মেন গেটে, মানে ঢোকার গেটে, বেরোনোর গেটে কোথাওই নিরাপত্তা রক্ষী নেই, এবং একটি সিসিটিভি ফুটেজ, তাহলে একটি সিসিটিভি ফুটেজ দিয়ে তো পুরো জায়গার পুরো ছবি কভার করা সম্ভব নয়। সেক্ষেত্রে কতগুলো সিসিটিভি লাগানো হবে, কোন কোন জায়গায় নিরাপত্তা রক্ষী বসবে, সেগুলো কি প্রাথমিকভাবেও স্থির করা হয়েছে? না, একদমই প্রাথমিক স্তরে এই যে আলোচনা বা এই ভিজিট। এই দেখো, তোমাকে আবারও একবার দেখাই, এই যে গাড়ি বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আদালত চত্বরের মেন গেট। এই মেন গেটে কোনো নিরাপত্তা রক্ষী থাকে না, ওপরে দুটো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এরপর এই গেট থেকে যখন কোনো গাড়ি বা সাধারণ যাত্রীরা যারা ঢুকছেন, তারা যখন এই গেট থেকে ঢুকে যাচ্ছেন, তারপর এর পেছনের যে গেট, আমি সুকান্তকে বলবো আরেকটু ঘুরে এই পেছনের গেটটা দেখানোর জন্য, এখানেও কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী থাকেন না। ফলত এখানে একটা সিসিটিভি লাগানো আছে এই জায়গাগুলো, এবং এর পাশে দেখো একটা লম্বা জায়গায় আদালত চত্বরের পুরো জায়গাটা কিন্তু বাইকের গ্যারেজ নিয়ে ঢাকা থাকে। এই জায়গাটা পুরো বাইকে, কোনো আসামি যদি তাদের রেকি করা থাকে তো এখান থেকে পালিয়ে যাওয়ার খুব সহজ। তো এই জায়গাগুলোতে কি কি ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো খতিয়ে দেখবার জন্যই কিন্তু এসডিপিও এসেছিলেন, এবং এসডিপিওর সঙ্গে বারাসাত থানার আইসি ছিলেন। অর্থাৎ খুব প্রাথমিক পর্যায়ে গোটা আলোচনা রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। শুধু সিসিটিভি, কত সিসিটিভি আছে এখানে, কত ওয়ার্কিং আছে, ফাংশনাল আছে। একটা বক্তব্য আছে যে কোনো চেকিং হয় না, কে পুলিশ, ওটা তার জন্য তো আজকে ভিজিট করলাম আমি, আজকে ইন্সপেকশন করলাম আমি। যেটা দরকার আছে, যেটা চেঞ্জের দরকার আছে, ওটা আমি করে দেবো। যে কোনো সময় ঘটতেই পারে কোর্ট চত্বরে। আমরা তো সবসময় ওটা দুশ্চিন্তার মধ্যে কাটাই যে সেরকম কোনো নিরাপত্তা নেই। একটা কোর্টের ভেতর যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, গেটের সামনে কোনো সিকিউরিটি নেই, যে সিকিউরিটি কোনো দুষ্কৃতী বা কোনো আততায়ীকে গেটের সামনে আটকে দেবে, এরকম কোনো কিছু নেই। নিরাপত্তা আরো অনেকটাই ভালো করা দরকার। এবার একটু মালদার দিকে চোখ রাখবো। মালদায় তৃণমূল নেতা খুনে 4 দিন পেরিয়ে গেছে, এখনো কিন্তু অধরা মূল অভিযুক্ত। বিহারে গা ঢাকা মূল অভিযুক্ত জাকির ও তার শাগরেদদের ড্রোন উড়িয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়েও খোঁজ মিলছে না। পুলিশ কুকুর গতকাল ক্রাইম সিনে 4 কিলোমিটার দূরে থেমে যায় দুষ্কৃতী জাকিরের খোঁজে। তাই
বালুয়াচড়া এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। জাকির শেখের খোঁজে বিহার পুলিশের সঙ্গে কথা বলছে মালদা পুলিশ। খবর সূত্রে কালিয়াচক ছেড়ে দেন না, একটা কাউন্সিলর আজকে প্রায় 1 মাস ধরে নিখোঁজ হয়ে আছে। বিধাননগর পুরসভার যে পুলিশ ডাক্তারের খোঁজে কাকদ্বীপ চলে গেল, সেই বিধাননগর থানার সেই বিধাননগর কমিশনারেটের একজন কাউন্সিলর, তিনি বেঁচে আছেন, মারা গেছেন, কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো তাকেও পুলিশ খুঁজে বার করতে পারছে না। এসব ড্রোন ওড়ানো, হ্যাঁ, এসব একটা মানে ফার্স, লোক দেখানো, টিভিতে ফুটেজ খাওয়া গল্প। এরপর আপনাদের সামনে জলপাইগুড়ির বেহাল রাস্তার ছবি তুলে ধরবো। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বারবার বলেও কাজ হয়নি। ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে তাই ঘিরে ধরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি উত্তেজিত জনতার। রাস্তার ওপর তৈরি বাঁশের সাঁকোয় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বারবার বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে রাস্তার উপর যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকোয় আগুন ধরিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনতা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দীর্ঘদিন থেকে বেহাল এলাকার রাস্তার উপরে তৈরি করা হয়েছিল বাঁশের সাঁকো, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু থেকে পড়ে একাধিক মানুষ আহত হয়, তার কারণে রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়ে 48 সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। অবরোধের কথা শুনে এলাকায় এসেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকেও ধাক্কাধাক্কি করেন উত্তেজিত জনতা। চোর চোর বলে স্লোগান দেন। অভিযোগ, যেখানে দুয়ারে সরকার, দুয়ারে প্রশাসন, একাধিক কর্মসূচি দিয়েছে মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে এলাকার রাস্তা দীর্ঘ 9 মাস থেকে খারাপ থাকলেও কেন উদ্যোগ হয়নি প্রশ্ন তুলছেন সাধারণ। রনি চৌধুরী, TV9 বাংলা। প্রধান পঞ্চায়েত শুধু দেখে যাচ্ছে আর বলছে যে টেন্ডার পাস হয়ে যাচ্ছে, কাজ হবে, এই হবে, সেই হবে, এরকম করতে করতে পরপর 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে একটাই দাবি করছে যে পঞ্চায়েত প্রধান এবং বিডিও সাহেব এসে আমাদেরকে লিখিতভাবে বলুক যে এই রাস্তাটা কতদিনের মধ্যে হচ্ছে। আমি বারবার করে উদ্যোগ নিয়ে প্রধানকে বলেছি, ভিডিওকে আমি ছবি পাঠিয়েছি, ভিডিও সাহেবও কিন্তু বারবার করে বলছে প্রধানকে দ্রুত স্টেপ নেওয়ার জন্য। তাহলে প্রধান নেয়নি? প্রধান নেয়নি সেটা না, যদি না হতো মানে কেউই, তার মানে সবাই উদ্যোগ নিয়েছে, তাহলে কার জন্য হচ্ছিল না? যাই হোক, একটু ডিলে হয়েছে, এটুকু আমি বলতে। তাহলে কি কারণে চড়া হলো আপনার উপরে? এখন মানুষের একটা ক্ষোভ, আজকে আমি যেমন পথচারী মানুষ, আমি তাহলে এটা কতদিনে হবে আপনি বলছেন? তাহলে কতদিনে হবে এই রাস্তা, কতদিনে হবে সেটা বলেন। না, গতকালকে তো মিস্ত্রি খুঁড়তে আসছিল। আচ্ছা, গতকালকেই খুঁড়তে আসছিল, অর্ডার সব হয়ে গেছে। এবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশের তলবে হাজিরা দিচ্ছেন অর্জুন সিং। ভাটপাড়ার চেয়ারম্যান থাকাকালীন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে বেআইনিভাবে বাড়ি তৈরিতে মদতের অভিযোগ। পাল্টা এনআইএ তদন্তের আবেদনের হুঁশিয়ারি অর্জুন সিং এর। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে